ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ধর্মীয় মৌলবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে দুই নেতার একযোগে লড়াইয়ের কথা তারা ঘোষণা করেছিলেন। বলেছিলেন মৌলবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত পৃথিবী তৈরির জন্য তাদের শপথের কথা। সেই শপথ পালনের প্রক্রিয়া শুরু হয়ে গেল। গতকাল নয়াদিল্লিতে ভারতের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের এক ঝাঁক গোয়েন্দা প্রধানদের যে সম্মেলন বা কনক্লেভ হলো এবং যার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিক্যাল উইং মানে সেই প্রধান রবি সিনহা এবং ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির ডিরেক্টর জেনারেল তপন ডেকা। সেই সভাতে বাংলাদেশ এবং পাকিস্তানের নাম একাধিকবার উঠে এলো আলোচনায়। গতকাল যে কনক্লেভ হলো গোয়েন্দা কর্তাদের, সেটা ছিল একেবারে ক্লোজ ডোর আলোচনা। সেই ক্লোজ ডোর আলোচনায় কি আলোচনা হয়েছে বৈঠকে সেটা প্রকাশ করা হয়নি। এমনকি সেই কনক্লেভের পর সেখানে কোনো সংবাদ সম্মেলন পর্যন্ত হয়নি। অর্থাৎ চূড়ান্ত গোপনীয়তা মেনে আলোচনা হয়েছে। এটুকু জানা গেছে, গোয়েন্দা কর্তাদের আলোচনার মধ্যে উঠে আসা সমস্ত বিষয়ে একমত হয়েছেন এবং সন্ত্রাসবাদ দমনে কিভাবে সারা বিশ্ব, অন্তত যারা কালকের কনক্লেভে এসেছিলেন তারা বলেছেন যে সবাই মিলে একসাথে সন্ত্রাসবাদ দমনে কিভাবে এগোনো যাবে, কিভাবে নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ রাখা যাবে, ইনফরমেশন শেয়ারিং করা যাবে, এই সব বিষয়গুলির সম্পর্কে একমত হয়েছেন সব দেশ, অন্তত যারা কালকের মিটিংয়ে গতকাল 16ই মার্চের এই কনক্লেভে যারা উপস্থিত ছিলেন তারা। আমেরিকার ডিএনআই অর্থাৎ ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড, এই তুলসী গ্যাবার্ড ছাড়া এই কনক্লেভে ছিলেন ব্রিটিশ এনএসএ জোনাথন পাওয়েল, কানাডার গোয়েন্দা প্রধান অ্যান্ড্রু হ্যাম্পটন, জার্মানি ও অস্ট্রেলিয়ার গোয়েন্দা প্রধান এবং ইউরোপ সহ বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানরা। সেখানে ছিলেন অস্ট্রেলিয়ার গোয়েন্দা প্রধানও। জানা গেছে তারা সবাই নিজের নিজের দেশের সমস্যার রিপোর্টিং তো করেছেন, তার সঙ্গে পারস্পরিক ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের ব্যাপারে কিভাবে কি করা হবে সেই সব ব্যাপারে তারা সহমত হয়েছেন। সবথেকে বড় কথা, তারা যেটা এই প্রত্যেকটা দেশের প্রতিনিধি যারা কাল এসেছিলেন তারা একটা ব্যাপারে সহমত হয়েছেন যে সন্ত্রাসবাদ এবং ধর্মীয় মৌলবাদের আড়ালে যে সন্ত্রাসবাদ ডানা মেলছে, এই ডানা কেটে দিতে হবে। এটা তারা সবাই সহমত হয়েছেন একটা বিষয়ে। এই সবাই ছোট বড় অনেক দেশ থাকলেও যেসব দেশের নাম সন্ত্রাসবাদী দেশ হিসেবে পরিচিত হয়েছে, চিহ্নিত হয়েছে বা চিহ্নিত হতে যাচ্ছে, তাদের কিন্তু ডাকা হয়নি এই সম্মেলনে। বাংলাদেশ, এখানে ভারতের বন্ধু দেশের সংখ্যাই বেশি, কিন্তু বন্ধু দেশ তো ভারতের সবাই বেশি, মাত্র পৃথিবীর কয়েকটি দেশ ছাড়া, হাতে গোনা, তারা ছাড়া ভারতের বন্ধু সব দেশ। এবং সমস্ত দেশের এইসব যারা বড়, এমনকি বেশ কিছু যারা ছোট ছোট দেশও আছে তাদেরকেও ডাকা হয়েছিল। এবং বড় দেশের মধ্যে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশের বর্তমান সরকার অবৈধ এবং পাকিস্তানের সঙ্গে একযোগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এগোনো, এটা হচ্ছে সেই সোনার পাথর বাটি গোছের ব্যাপার বা কাঁঠালের আমসত্ত্ব। অর্থাৎ সন্ত্রাসবাদের জন্মদাতা হচ্ছে অন্যতম পাকিস্তান। আজকে তার ফলও ভোগ করছে। বালুচিস্তানে কি হচ্ছে সেগুলো দেখছেন আপনারা। এখন কথাটা হচ্ছে
পাকিস্তানকে নিমন্ত্রণ জানানো হয়নি, বাংলাদেশকেও নিমন্ত্রণ জানানো হয়নি, এবং নিমন্ত্রণ জানানো হয়নি চীনকেও। বড় দেশ, চীনের সাথে এখন একটু বন্ধুত্বের সম্পর্ক যেটা হচ্ছে, এগুলো আলগা বন্ধুত্ব। চীনও ফ্যাসাদে পড়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছে, আর ভারতও ভাবছে হাত যখন বাড়িয়েছি তখন দেখব সেই হাতের পেছনের হাতে যেন ছুরি না থাকে। সুতরাং একটু সতর্ক হয়ে ভারতও হাত বাড়াচ্ছে। আচ্ছা, এই পৃথিবীর বিভিন্ন দেশে সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার অভিযোগে অভিযুক্ত চীন, সেই জন্য চীনকেও ডাকা হয়নি। এই সভায় সন্ত্রাসবাদ ছাড়া আলোচিত হয়েছে টেকনোলজির উন্নয়নের ফলে যে সমস্যার সৃষ্টি হয়েছে আজকাল, সেই সৃষ্ট সমস্যার কিভাবে মোকাবিলা করা যায় সেই বিষয়ে হয়েছে। 5i এর দেশগুলো, 5i ভুক্ত দেশগুলো কি কি? কানাডা আছে, নিউজিল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র আছে এবং ইংল্যান্ড। এই 5টি দেশের প্রতিনিধি কিন্তু, গোয়েন্দা প্রধানরা কিন্তু কালকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন, এবং সেখানে তাদের এই সম্মেলনে এই 5 দেশ তাদের নিজেদের মধ্যে যে ইনফরমেশন ইন্টেলিজেন্স শেয়ারিং করতেন, সেইগুলো কিন্তু ভারতের সাথেও করা হবে বলে কালকে সেই সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। এইখানটায় মূল কনক্লেভের পর, অর্থাৎ মূল সম্মেলনটা হয়ে যাবার পর, সেখানে সম্মেলনের বাইরে বাইল্যাটারাল, অর্থাৎ দুজনের মধ্যে কথা বলার সেখানে একটা ব্যবস্থায়, কোন দুজন? আমেরিকার যিনি ন্যাশনাল সিকিউরিটি বা কর্তা যিনি আছেন NSI, তার সঙ্গে আমাদের অজিত ডোভালের, এটা দুজন তার মধ্যে কথা বলেন। এই বৈঠকে কি আলোচনা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়নি বটে। আশা করা যায় সেটা আগামীকাল তো রাইসিনা ডায়ালগ আছে। রাইসিনা ডায়ালগ মানে পৃথিবীর 125টা দেশের রাষ্ট্রপ্রধান এবং তাদের থিঙ্ক ট্যাঙ্ক, তাদের নানা দেশের একটা বিশাল বড় একটা সম্মেলন আছে, রাইসিনা ডায়ালগ। সেখানে ভারতের পররাষ্ট্র দপ্তর এর অন্যতম উদ্যোক্তা। সেই রাইসিনা ডায়ালগে কালকে অংশ নেবেন তুলসী গ্যাবার্ড, এবং তারপরে মনে হয় তুলসী গ্যাবার্ডের যে তার সফরের শেষ দিকে তখন যৌথ কোনো স্টেটমেন্ট একটা বেরোতে পারে, কিংবা তখন হয়তো প্রেস ব্রিফিংয়েও তারা থাকতে পারেন। যাই হোক, মূল কনক্লেভের পর তুলসী গ্যাবার্ড এবং অজিত ডোভালের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়। এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা বললাম যে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়নি বটে, তবে জানা গেছে আলোচনার বিষয়ের মধ্যে কি কি বিষয় আছে সে বিষয়ে একটা খবর পাওয়া গেছে। সিদ্ধান্তের ব্যাপারে এখনো বলছি পাকা খবর আমি পাইনি, সুতরাং আমি বলতে পারবো যে আমি যে সূত্র আমাকে যে খবরগুলো জানিয়েছে সেইটাই বলছি, যে তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন, অর্থাৎ তুলসী গ্যাবার্ড এবং অজিত ডোভালের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সেটা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক রাজনীতি এবং রাষ্ট্রীয় মদতে কিভাবে এই ধর্মীয় মৌলবাদ প্রেরিত সন্ত্রাসবাদকে ভারত ও আমেরিকা যৌথভাবে মোকাবিলা করতে পারে সেই প্রসঙ্গটি। এই আলোচনায় উঠে এসেছে ইউনূসের আগামী চীন সফরের প্রসঙ্গ। ভারত পরিষ্কারভাবে তুলসী গ্যাবার্ডকে বলেছে বাংলাদেশের ব্যাপারে অতি শীঘ্র ভারত কোনো পাকা ব্যবস্থা নিতে যাচ্ছে, এবং কি ব্যবস্থা নিতে চলেছে ভারত সেটা বলেছি আলোচনায়, পরিষ্কার কোনভাবে উঠেছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু অজিত ডোভাল তার সাম্প্রতিক কাজকর্ম এবং ভারত সরকারের সাম্প্রতিক যে সমস্ত তাদের বিভিন্ন দিক থেকে যে খবর পাচ্ছি, তাতে বাংলাদেশের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত 26শে মার্চ কিংবা তার আগেই, কিংবা এই তার 2-1 দিনের মধ্যেই সেই ব্যাপারে ভারত এগিয়ে চলছে। ভারত ভেবে নিয়েছে এবং ভারত সে ব্যাপারটা বলে দিয়েছে তুলসী গ্যাবার্ডকে যে কোন দিকে এগোতে চাইছে ভারত, কি করতে চাইছে। এবং সেই সঙ্গে কথা প্রসঙ্গে উঠে এসেছে আজকে ইউনূসের আমলে আইনের শাসন বলে যে কিছু নেই, এখনও সেখানে হিন্দুদের ওপর অত্যাচার সমান তালে চলছে, এবং হিন্দু মেয়েদের ওপর
বর্তমানে ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে, অত্যাচারের সংখ্যা বেড়ে গেছে। বিশেষভাবে সেখানে কালকে বলা হয়েছে বাংলাদেশের বরগুনায় একটি 12 বছরের মেয়েকে তাদের বাড়িতে কিভাবে তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে এবং কারা করেছে এই কাণ্ডে, কারা জড়িত সেইটা জানাজানি হয়ে যাওয়ার পর যাতে পুলিশে না যেতে পারে তার বাবা, তার জন্য তার বাবাকে হত্যা করা হয়েছে। এসব খবরও কালকে তুলসী গ্যাবার্ডকে পুরো একটা ডিটেলসে স্পেসিফিক কিছু ঘটনার কথা বলা হয়েছে এবং সেই প্রসঙ্গে উঠে এসেছে চিন্ময় মহাপ্রভুর মুক্তির কথা। বলছে যেখানে কালকে বলেছেন অজিত ডোভাল, এটা জানা গেছে যে যেখানে সেখানটাতে যারা দুর্দান্ত রকমের সন্ত্রাসবাদীদেরকে মুক্তি দেওয়া হচ্ছে জেল থেকে কোনো বিচারের নামে প্রহসন করে, অথচ চিন্ময় দাসকে আটকে রেখে দেওয়া হয়েছে জেলখানাতে, বেশ কিছুদিন হয়ে গেল। এবং ভারত সরকারের কাছে এই খবরও আছে যে চিন্ময় দাস প্রচণ্ড অসুস্থ হয়ে গেছেন, তার নাকি ইতিমধ্যে 5 থেকে 5 কিলোগ্রাম ওজন নাকি তার কমে গেছে। যখন শোনা যাচ্ছে, আমাদের কাছে এই খবর আসছে, চিন্ময় প্রভুর কথা যখন বলা হয়েছে তখন ইসকন সন্ন্যাসী, ইসকনের নাম করতেই আমাদের যিনি তুলসী গ্যাবার্ড তিনি হাত দুটো কপালে নিয়ে আসেন প্রণাম করার ভঙ্গিতে, এবং তারপরে তিনি অনেকটা আপন মনে, অনেকটা আত্মগতভাবে তিনি বলেন যে ইউনুস উইল হ্যাভ টু পে, মাস্ট পে। এছাড়া ওই যে বললাম যে তিনি বলেছেন যে ভারত তাদের একান্ত বৈঠকে ডোভাল এবং গ্যাবার্ড, তিনি ভারত মার্কিন বৈশ্বিক যে কৌশলগত অংশীদারিত্ব আছে তার সাথে সামঞ্জস্য রেখে তিনি বলেন যে ভারত বাংলাদেশের ব্যাপারে যাই করতে চাক, ভারত এই ব্যাপারে ফ্রি টু ডু হোয়াট ইন্ডিয়া থিংস বেস্ট ফর হার। ভারতের যেটা ভালো মনে করবে ভারত সেইটাই করবে। সহমত হয়েছেন তুলসী গ্যাবার্ড, বলেছেন আমেরিকা তাকে সমর্থন জানাবে, সমালোচনার কোনো প্রশ্ন নেই। এইভাবে তার মধ্যে উঠে এসেছে যে কিভাবে এখন এই সমস্ত ইন্টেলিজেন্স শেয়ারিং ইত্যাদি সমস্ত ব্যাপারগুলো যাতে ভারতকে ওই 5 আইয়ের মধ্যে নিয়ে আসা যায়, 5টা দেশের যে 5 আইস বলে যে সংস্থা, তার মধ্যে নিয়ে আসার ব্যাপারেও ভারতকে তার মধ্যে নেওয়ার জন্য কালকে সিদ্ধান্ত হয়েছে। তো এই হচ্ছে খবর। সুতরাং আগামী আমাদের যেটা আমার 6th আই, আমার যে ষষ্ঠেন্দ্রিয় বলে যে ব্যাপার হয়, সেই ষষ্ঠেন্দ্রিয় মতে আমাকে বলছে এই যে মার্চ মাসের মধ্যেই, এমনকি 26শে মার্চের কাছাকাছিতে একটা বড় কিছু ঘটনা অবশ্যই ঘটতে যাচ্ছে বাংলাদেশে।